নমস্কার, হ্যাংলা হেসেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকাল কম বেশি সকলেই ডায়েট করেন বা ডায়েট করতে ভালোবাসেন, কারণ নিজেকে ফিট রাখতে হলে ডায়েট তো খানিকটা করতেই হবে। অনেকে আবার প্রয়োজনেও ডায়েট করেন, কারণ হয়তো শরীরে কোনো রকম রোগ বাসা বেঁধেছে এবং সেখানে ডায়েটের প্রয়োজন রয়েছে। সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট তো রয়েইছে। তবে আজকে এই ডায়েটের কথা এত কেন বলছি সেটা খানিকক্ষণ পরেই জানতে পারবেন, কারণ আজকে এমন একটা রেসিপি রয়েছে, এটা যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো, তারাও খেতে পারেন, এমনি সাধারণ যারা রয়েছেন মানুষ তারা তো খেতে পারেনি। আগে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অতিথিকে, তারপর কি রেসিপি রয়েছে সেটা তার মুখ থেকেই শুনবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শেফ ভাস্কর গাঙ্গুলি, স্বাগত জানাই। নমস্কার ভাস্কর দা, আজকে আমাদের দর্শকদের জন্য কি শেখাচ্ছেন আপনি? আমি আজকে করব পালং শাকের কাবাব। পালং শাকের কাবাব, আমি যেমনটা বলছিলাম, কারণ অনুষ্ঠানের আগে যখন কথা বলছিলাম আপনি বলছিলেন যে এর মধ্যে নিউট্রিশন পুরো ভরপুর রয়েছে, তো এটা একটু বলুন যে মানে এটার এই গুণাগুণটা কি? দেখুন, প্রথমে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে পালং শাকের কাবাবটা, মানে আমরা তো চিকেন কাবাব খাই, মাটন কাবাব খাই, পনিরের কাবাব খাই। তো পালং শাক নিয়ে কথা বলার কারণ হচ্ছে এটা হচ্ছে এটা ডায়াবেটিক ডায়েট, মানে যারা ডায়াবেটিসে ভুগছেন তো তারা এটা খেতে পারেন, বা যারা ডায়েট করার কথা ভাবছেন বা করছেন তারাও একটু টেস্ট বদলানোর জন্য এই ধরনের কাবাব ট্রাই করতে খেতে পারেন। সাধারণত কাবাব বললেই মনে হয় একটু রিচ হবে, এটা তেমন কিছু নয়। এটা একদম রিচ নয়। চাইলে বাড়িতে করলে এর মধ্যে রিচ করা যায়, কারণ ইটস ভেরি ক্লোজ টু হারাভারা কাবাব। আচ্ছা, তো কিন্তু হারাভারা কাবাবে আমরা ইউজ করি হচ্ছে আলু, তারপরে পনির, এই জিনিসগুলো ইউজ করি। আমরা এগুলো কিচ্ছু ইউজ করব না, তার বদলে আমরা ইউজ করব একটা বাইন্ডার হিসেবে ছাতু, যেটা আরো বেশ ভালো নিউট্রিয়েন্ট ভ্যালু আছে। আচ্ছা, এবারে তাহলে আমরা শুরু করি পালং কাবাব। আজকের আমাদের রেসিপি কি, প্রথমে এটা কি করতে হবে? হ্যাঁ, প্রথমে আমি যেটা করব, আমি একটু জলটা গরম করে নিচ্ছি। জল গরম রয়েছে, তো আমি যেটা করব, এটাতে 5 মিনিটের জন্য আমি পালং শাকটাকে একটু ব্লাঞ্চ করে নেব। এরপরে আমি যেটা করব, এই পালং শাকটাকে তুলে, এটা চিল্ড ওয়াটার রয়েছে, এইটা মানে ঠান্ডা বরফ জল একদম। আচ্ছা, তো বরফ জলে ফেলবো পালং শাক। আচ্ছা, যখন বয়েল হয়ে যাবে তখন একদম ঠান্ডা জলে ফেলতে হবে। ব্লাঞ্চ হয়ে যাবে, জাস্ট একটু নরম হবে, যাতে তাড়াতাড়ি নরম হয়, তার জন্য আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম। আচ্ছা, এখানে যে উপকরণগুলো এখানে কতটা নেওয়া হয়েছে, এই কোয়ান্টিটিটা একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন। এখানে পালং শাক রয়েছে নিয়ারলি 200 গ্রাম। 200 গ্রাম পালং শাক। এবার আমি এখানে ছোলার ছাতু নিয়েছি অ্যারাউন্ড 500 গ্রাম, 500 গ্রাম মতন ছোলার ছাতু নিয়েছি। ছোলার ছাতুটা আমি একটু বেশি রেখেছি, হয়তো অতটা লাগবে না, যেরকম মাখার সময় বুঝতে পারবো যে কতটা লাগছে। একদম তাই, মানে এখন 200 গ্রাম এটা দিয়ে আমরা শুরু করি, তারপরে অনুপাতে সব জিনিস ব্যবহার করা হবে। না, অনুপাতে সব জিনিস ব্যবহার হয় না, এইগুলো মোটামুটি সবই লেগে যাবে। যেমন এটাতে 1 মুঠো মতন কড়াইশুঁটি রয়েছে, এখানে 1.5 মুঠো মতন আমার ধনেপাতা রয়েছে, আর এটা আমি 1/4 পেঁপে কুচি করে নিয়েছি, একটা বড় পেঁপেকে কাটা রয়েছে। আচ্ছা, তো এইটা মোটামুটি, এই জিনিসগুলো বেশি দিলে কোনো ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ছাতুর সঙ্গে একটু নিউট্রালাইজেশন করতে হবে। একদমই তাই। একটু খানিকটা সময় এটা একবার একটু দেখে নিই আমরা যে হয়েছে কিনা, কারণ জলটা একটু গরমই ছিল আগে। আর একটু মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি দিলেই হয়ে যাবে, গন্ধটা বেরোতে শুরু করেছে। এবার ব্যাপারটা হচ্ছে পালং শাকটা ব্লাঞ্চ করার পরে আমরা কেন বরফ চিল্ড ওয়াটারে দেব, তার কারণ হচ্ছে হিটে পালং শাক বা যে কোনো পাতা জাতীয় সবজি রং পাল্টায়। হ্যাঁ, যে কারণে অনেক ধনেপাতার চাটনি করার সময় আমরা বরফ দিয়ে বাটি, একদম, যাতে মিক্সির টেম্পারেচারে রংটা না চেঞ্জ হয়। ঠিক সেই কারণে আমরা চিল্ড ওয়াটারে ফেলবো, যাতে টেম্পারেচারটা চেঞ্জ হয়, মানে রংটা যাতে ঠিক থাকে এবং টেম্পারেচারটা যাতে বাড়ানো হয়। একদম, এটা একবার একটু দেখে নিন। হ্যাঁ, এটা তো হয়ে গেছে এখন। এইবার আমরা যেটা করব, আমরা ইন্ডাকশনটাকে অফ করে দাও। এবার অফ করে দিয়ে যেটা করি, এবার আস্তে আস্তে এগুলোকে এরকম ভাবে ছেঁকে তুলে নিয়ে আমি চিল্ড ওয়াটারে ফেলবো, একদম বরফ জল সেটাতে ফেলে দিচ্ছি।
আমাদের এটা রেডি। হ্যাঁ একদম রেডি, আমরা এটা বেটে ফেললাম। আচ্ছা, এটাতে কি কি দেওয়া হয়েছে আরো একবার একটু বলুন। বলে দিই ভালো করে। সেটা হচ্ছে তো পালং শাক তো দিলামই, পালং শাকটা যেটা ব্লাঞ্চ করেছিলাম সেটা দিলাম, তার সঙ্গে দিলাম একটু পেঁপে সেদ্ধ, ধনেপাতা অল্প খানিকটা দিলাম, আর দিয়েছি হচ্ছে কড়াইশুঁটি সেদ্ধ, আর একটু কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে বেটে নিয়েছি। হ্যাঁ, এবার যদি কেউ যেরকম ঝাল খাবেন সেরকম ভাবে। আচ্ছা, পুরোটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হলো। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে জিনিসটা এরকম দেখতে লাগবে। আমি একটু বেশি করে রোস্ট করে নিচ্ছি, আমি তো জানি না কতটা লাগবে, বেশি লাগবে না, বাট যেরকম লাগলে আমি পরে আবার অ্যাড করে নেব না। মোটামুটি এখানে 500 গ্রাম ছিল, হাফটা মতন আমরা নিয়ে নিলাম অলরেডি। কম নিয়েছি, হাফেরও কম। হ্যাঁ মানে মোটামুটি 225 গ্রাম মতন লাগবে। এটা একটু আন্দাজটা নিজেকে করতে হবে। কিরকম জানেন, যে যখন ধরুন আপনি মাখছেন তখন যদি দেখেন যে খুব নরম হচ্ছে, আপনি আরেকটু টাইট করে নেওয়া যেতে পারে, তখন আরেকটু অ্যাড করে নেওয়া যেতে পারে। সেজন্য আমিও একটু বেশি করে এটাকে রোস্ট করে রাখছি। এবারে রোস্ট করার সময় আমি বুঝবো কি করে রোস্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে ছাতু থেকে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই অ্যারোমাটা এলেই বোঝা যাবে যে জিনিসটা রোস্টেড হয়ে গেছে। এটা একটু রোস্ট করার সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে তলায় যে ছাতুগুলো রয়েছে সেগুলো পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে। যেরকম ডাল ভাজার সময় যেটা করতে হয়, সব সময় নাড়তে হয়, সেটাই করতে হচ্ছে। পায়েস খিচুড়ি সবকিছু তো করার সময় একটু নাড়তে হয় যাতে তলাটা ধরে না যায়, তো সেই প্রসেসে এটা আমরা করব। একটু গন্ধ বেরোচ্ছেও। হ্যাঁ, এবার গন্ধটা কিন্তু বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমরা এটাকে অ্যাড করব। আচ্ছা, এবার প্রশ্ন একটা জাগতে পারে যে আমি তো ছাতুটা অ্যাড করছি, এবার ছাতুটা মাখতে গিয়ে যদি দেখি বেশি টাইট হয়ে যাচ্ছে তখন কি করব? তখন অল্প জল দিয়ে দেব। আচ্ছা, জল দেওয়া যেতে পারে। জিনিসটা হচ্ছে একটা সফট ময়দার ডো যেরকম দেখতে হয় সেরকম হবে। এনিওয়ে আমরা সেটা দেখব। আচ্ছা, এর মধ্যে কি কি অ্যাড হচ্ছে? কি অ্যাড করছি একটু বলে দিই। প্রথমে অ্যাড করছি পেঁয়াজ। এটা কতটা পেঁয়াজ কুচি অ্যাড করব? 1 টিস্পুন মতন দেব। 1 টিস্পুন। আচ্ছা, আর একটু দিয়ে দিই। 1 টিস্পুনের একটু বেশি দিই পেঁয়াজ। এইবার দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা না 1/2 টিস্পুন মতন দেব। আচ্ছা, বেশি দেব। এটা দিচ্ছি ওই আমার বাড়িতে বানানো তন্দুরি মশলা। এটাও ওই 1/2 টিস্পুন না, 1/2 টিস্পুনের একটু বেশি দিলাম। নুন দিয়ে দিই। নুনটা তো প্রয়োজন মতো। হ্যাঁ, নুন যে যেরকম খাবে। এবার অনেকের মনে হতে পারে আমি যদি একটু চিনি দিই, চাইলে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চিনি দিলে ডায়েটের ব্যাপারটা থাকবে না। সেটাই হবে। একটু জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে একটু অল্প গরম মশলা। এবার মশলাটা না আমি একটু টেস্টি করব বলে এত রকমের মশলা অ্যাড করেছি। কেউ যদি সেটা না চান তাহলে কিন্তু শুধু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলেও চলবে। এবার দেব আমি 1 চামচ মতো, 1/2 চামচ মতো ঘি দিলাম, 1/2 চামচ ঘি দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন জাগতে পারে যে বলছে ডায়েট রান্না, এদিকে ঘি দিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘি কিন্তু খুব লো গ্লাইসেমিক ইনডেক্স ক্যারি করে। আচ্ছা, এবার গ্লাইসেমিক ইনডেক্স ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা খাবার খাচ্ছেন তার নিজস্ব একটা রেটিং থাকে, তার গ্লাইসেমিক ইনডেক্স এত, সেইটা আপনার শরীরে গিয়ে কতটা গ্লাইসেমিক ভ্যালু তৈরি করবে, মানে কতটা সুগার তৈরি করবে, সেইটা কিন্তু আইডেন্টিফাই হয়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে ঘি কিন্তু ভীষণ লো একটা গ্লাইসেমিক ইনডেক্স প্রোডাক্ট, এবং ঘি যে কাজটা করে আপনার ইন্টেস্টাইনাল হেলথকে মেনটেন করে ঘি ভীষণ ভালো করে। তো সেই কারণে আমরা মানে আমরা দেখেছি অতীতেও যে কোনো ঘা শুকোনোর জন্য বাড়িতে ঘি দিয়ে আলু মরিচ করা হতো, তো এই ধরনের জিনিস তো সেক্ষেত্রে একটু ব্যবহার করা যেতে পারে। মানে এটা ডায়েট সেফেস্ট, একদম সেফেস্ট। ইনস্টেড অফ অন্যান্য তেল আমি ঘি প্রেফার করব। একদম। হাতটা আমি ধুয়ে নিয়েছি, তো আমি হাত দিয়ে মেখে নিই। এবার এটা ভালো করে মাখতে হবে। এবার এই মাখার প্রসেসটাতে আমি বুঝতে পারবো যে আবার আমাকে ছাতু অ্যাড করতে হবে না ছাতু অ্যাড করতে হবে না, না জল অ্যাড করতে হবে। ডো
ডোটা এইরকম হবে, আচ্ছা মানে সফট ময়দার ডো যেরকম দেখতে হয় সেরকম হবে। আচ্ছা, এটা তো আমাদের তৈরি। এবারে আমরা কাবাবগুলো করতে হবে। প্লেট, একটা প্লেট লাগবে। থ্যাংক ইউ। বাঁহাতে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এইখানটাই রাখি, এটা অফ আছে, অসুবিধা হবে না। তো কাবাবটা গোলই করব, কিন্তু কাবাবটা না, কাবাবের শেপ দিতে গেলে একটু একটা প্লেন সারফেসে গড়িয়ে নিলে এই চারটে দিক এরকম সুন্দর চোখ হবে। আচ্ছা, এটা কি এই গড়ার পরেই ভাজতে হবে না কিছুক্ষণ রেখে দিতে হবে? রাখাও যায় না, মানে এই গড়তে গড়তে যেটুকু সময় লাগবে ওইটুকু সময় রাখলেই চলবে। যে কেউ যদি ভাবে যে কেউ সন্ধ্যাবেলাতে বাড়িতে কেউ আসবে তাদের জন্য বানাবে, তো এইটা এরকম তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে? আচ্ছা, মানে জাস্ট মিস্টেড, এটা এই অবস্থায় তৈরি করে ডিপ ফ্রিজে অন্তত 10 দিন এয়ারটাইট কন্টেনারে রাখা যেতে পারে। সেটা কিন্তু যে কোনো কাবাবই যদি মানে একদম ফ্রেশ জিনিস দিয়ে তৈরি হয় তাহলে মানে কাবাব গড়ে নিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজারে 10 দিন মতন রাখা যেতে পারে। অর্থাৎ মানে কেউ যদি চান যে করে রেখে দেবেন এবং পরে বাড়িতে কেউ এলো বা নিজেরাও পরে এটা ভেজে আপনারা খাবেন, সেটাও করা যেতে পারে। আরো একটা জিনিস করা যায়, এটা এই কাবাবটা তৈরি করে এই প্যাটি, তখন আমরা এটাকে প্যাটি বলবো, সেটা হচ্ছে বার্গার ব্রেডের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে। একদম ব্রাউন ব্রেডের মধ্যে এই স্প্রেডটাকে মাখিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে দিতে পারবো। ঠিক। তো মোটামুটি যেটুকু আমরা নিয়েছিলাম এটা শেফ স্ট্রিট হিসেবে থেকে গেল। তো হয়ে গেছে কাবাবগুলো গড়া। এটা সরিয়ে দিচ্ছি। এটা একটু সরিয়ে নিন। আমরা এবার ফ্রাইং প্যানে এটাকে ভাজবো। এটা অন করে দিলাম। হ্যাঁ, ইন্ডাকশনটা অন থাকুক। একটু ঘি নিয়ে নেব, খুব সামান্য ঘি নেব। আচ্ছা, পুরোটা ঘিতেই ভাজা হবে? একদম। মানে এতটা ঘি ব্যবহার করলে সেক্ষেত্রে ডায়েটের কোনো অসুবিধা হবে না? না, এবারে এটা খানিকটা হবে, একবার দেখবো ভাস্করটা আমরা। একদম হয়ে গেছে, এতক্ষণে হয়ে গেছে। হয়ে গেছে না? খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অ্যাবসলিউটলি সুন্দর। সেই এটা তাহলে বন্ধ করব ভাজার মতন গন্ধ, নাকি আরেকবার দেখে নেবে? না না, দেখা দরকার নেই, হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আমরা এবার তুলে নিই, এরপরে আস্তে আস্তে প্লেটিং করব। আচ্ছা, আগে তুমি ওটাতে তুলবে, তাই তো? তবে যারা বাড়িতে করছেন তারা হাত দিয়ে তুলবেন না, চেষ্টা করবেন কিছু। হ্যাঁ, টং যদি থাকে খুব ভালো, টং না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা গাজর আর শসা দিয়ে খুব সুন্দর করে কেটে, ছোট্ট করে কেটে বানানো হয়েছে। অর্থাৎ তৈরি পালং কাবাব, কিন্তু এর মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। অর্থাৎ পালং শাকের কাবাব শুনলেই ভাববেন না, মানে কাবাব শুনলেই ভাববেন না যে সেটা খুব রিচ একটা খাবার, একদমই নয়। কারণ এতে যা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পেঁপে, ধনেপাতা এবং পালং শাক, কড়াইশুঁটি, ব্যাস, এছাড়া আর কিছু নেই। আমরা খুব সামান্য ঘি ব্যবহার করেছি। আর যে গুণাগুণগুলোর কথা সেগুলো তো অনুষ্ঠানের মধ্যে ভাস্করদা খুব সুন্দর করে বুঝিয়েও দিয়েছে। তাই এত সুন্দর একটা রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভাস্করদা থাকা মানেই বিভিন্ন রকমের খাবার নিয়ে যে খুব রিসার্চ করা হয়, ভাস্করদা করে, সেটা তো বোঝাই গেল। এর আগেও হ্যাংলার হেসেলে বহুবার এসেছেন এবং আজকে একটা বেশ নতুন রেসিপি কিন্তু আমাদের উপহার দিলেন। ভাস্করদা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, আর আবারও দেখা হবে এরকম ভালো একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন পালং কাবাব। আর আমাদের যে হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন, অনেক রেসিপি নিয়ে, অনেক ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে। আমরা তো সারা দিন সারা বছর আপনাদের সঙ্গে থাকি, এভাবেই থাকবো, আপনারাও সঙ্গে থাকবেন। নমস্কার।